আরেকটা লাইভ করতে আসলাম কারণ বিষয়টা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমান দিল্লিতে ঢুকতে পারেনি, ঢুকতে না পেরে সে বাংলাদেশের দিকে ফেরত আসছে। আমার অনেক প্রাসঙ্গিক কথা আছে এখানে, আমার মনে হয় কথাগুলো আমাদের বলা দরকার। জাহিদুর রহমান নাকি দিল্লি যাচ্ছিল একটা আন্তর্জাতিক সংস্থা ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন, এটার কোনো একটা ফোরামে বক্তৃতা দেওয়ার জন্য। জাহেদের অবশ্যই আন্তর্জাতিক সম্পর্ক বা এই ধরনের বিষয় নিয়ে অনেক আগ্রহ আছে, এটা আমরা জাহেদের ভিডিও দেখে জানি। কাজে আগ্রহ আছে, সে গিয়েছে, কিন্তু দিল্লি তাকে ঢুকতে দিল না। ব্র্যাকেটে একটা কথা বলে রাখি, এই যে ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন, এই সংস্থাটা আগে ভিন্ন নাম ছিল, কিন্তু এটা 1999 বা 2000 সালের দিকে গঠিত হয় এবং শেখ হাসিনা কিন্তু বাংলাদেশকে এই সংগঠনের সদস্য করেছিলেন। যা হোক, জাহেদ ভারতে ঢুকতে না পারা বিষয়টা একদিক থেকে হাসিও পাচ্ছে, কিন্তু এর তাৎপর্য আমাদের একটু বোঝার চেষ্টা করা দরকার। এই জাহেদকে আমার সহকর্মীরা কষা ডাকনাম দিয়েছে, নাকি পিনাকি দিয়েছে জানি না। পিনাকি অবশ্যই এই নিকনেম প্রডিউস করার ক্ষেত্রে খুবই একেবারে দক্ষ একজন লোক। সে ওই যে জুলকার নায়ন শাহের নামে যে একটা জঙ্গি আছে, তাকে ডাকনাম দিয়েছে একটা অসভ্য কথা, যে কচু খেতি পোঁত বালক। যদিও এই নিকনেমটা উপযুক্ত হয়েছে। ওই শাহের ছেলেটা কিন্তু একটা ইতর এবং আন্তর্জাতিক সন্ত্রাসী না, আন্তর্জাতিক চাপাবাজ এবং ভিখারি। পিনাকি যদি ডাকাত হয়, ওইটা হলো একটা ছিচকে চোর, এই জুলকার নায়ন শাহের। তো পিনাকি সুন্দর সুন্দর ডাকনাম দেয়, যেটা আমার পছন্দ হয়। আর কষা ডাকনামটা তো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, এতটাই অ্যাপ্রোপ্রিয়েট বলার অপেক্ষা রাখে না। এই কষা কথা বললে, বিশেষ করে 24-এর জঙ্গি উত্থানের আগে কিংবা পরে, সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম যেভাবে মুখে আনতো এবং যেভাবে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগের সরকারকে, আমার মনে হয় ফ্যাসিস্ট শব্দটা আওয়ামী লীগের নামের সাথে সবচেয়ে বিষাক্ত, মানে বিষ নিয়ে যে মুখ থেকে উচ্চারণ করতে পারতো, কিংবা শেখ হাসিনা সম্পর্কে নানান ধরনের বেয়াদবি, সেইটা জাহেদের মুখে যে পরিমাণ, জাহেদের মুখ থেকে আসলে যে পরিমাণ জঙ্গিদের অনুপ্রাণিত করত, এটা বোধহয় আর কারো মুখ থেকে সেইভাবে কিন্তু অনুপ্রাণিত করতো না। এর কারণ হলো জাহেদ খুব ইফেক্টিভ ওয়েতে বিষ ছাড়তে পারতো, এবং এই ছেলে মনে হলো যে সারাদিন বিষ খায়। বিষ মানে কি, চিরতার পানি খায় সারাদিন। ওর কথাবার্তা শুনলে এটাই কিন্তু আমার কাছে মনে হতো। সুতরাং কষা নিকনেমটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট এই ছেলের জন্য। আর অহেতু কোনো ধরনের যুক্তি ছাড়া, ছাড়া সে কিন্তু ভারত ঘৃণা ছড়াতো। আদারওয়াইজ কিন্তু জাহেদ কিন্তু অনেক যৌক্তিক কথাবার্তা বলে, সেই সুনামটাও করতে হবে। বিশেষ করে ইউটিউবে যেসব জঙ্গি অপপ্রচারকারীরা ছিল, সাইবার সন্ত্রাসীরা 2024-এর জঙ্গি উত্থানের আগে, তাদের মধ্যে বস্তুনিষ্ঠ কথা বলার ক্ষেত্রে কিন্তু জাহেদ কিন্তু এক নাম্বার ছিল। বাকিরা কিন্তু সবকিছু নিয়ে টুইস্ট করে মিথ্যা প্রপাগান্ডা, এগুলোকে একেবারে মানে প্রপাগান্ডাটাকে কোনো ধরনের শালীনতার মধ্যে রাখতো না। পিনাকি, ইলিয়াস, আরো যারা আছে, তারা কিন্তু শালীনতার মধ্যে রাখতো না, কোনো শোভনতার মধ্যে, মানে কোনো ধরনের সীমার মধ্যে কিন্তু ওরা মিথ্যাগুলোকে রাখতো না। একেবারে যত মিথ্যা আছে সেগুলোকে সরাসরি প্রচার করতো। জাহিদ কিন্তু ডিস্টিল করতো। জাহিদ কৌশলে শেখ হাসিনার বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছে, ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছে, কিন্তু সে আবার অনেক বস্তুনিষ্ঠ কথা বলেছে। এই যে ওর কথার মধ্যে যে বস্তুনিষ্ঠতা ছিল, বিশেষ করে ও অনেক আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কথা বলতো, খুব সম্ভবত 2টা ইউটিউব চালাতো, আবার দেশীয় জিনিস নিয়েও একটু ইনফরমেশন দিত, ইত্যাদি দিত। ফলে জাহেদের ছড়ানো বিষটা আমি মনে করি যে অনেক বেশি ইফেক্টিভ ছিল। যদিও তার শ্রোতা বা তার দর্শক কিংবা তার ক্লায়েন্ট রিলেটিভলি কম ছিল পিনাকি বা ইলিয়াসের তুলনায়, কিংবা আরো যারা গৌণ রয়েছে, যেমন
ফাহাম আব্দুল সালাম গালি দেয়া ছাড়া যে কথা বলতে পারে না, এগুলোর তুলনায় জাহেদ আমি বলবো যে অর্থাৎ আমাকে যদি ইউটিউবার হিসাবে মূল্য রেট দিতে হয়, আমি জাহেদকে অনেক উপরে রেট দিব। একই সাথে এটাও স্মরণ করবো যে জাহেদের ছড়ানো ঘৃণাটা বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে, সেটা কিন্তু যথেষ্ট যথেষ্ট কার্যকর হয়েছিল 24-এর জঙ্গি উত্থানে জঙ্গিদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে। বাবা জাহেদ, তোমাকে কিন্তু আবার বলে রাখি, কথা আরেকটা লেকচারেও বলেছিলাম, তোমাকে ভারত বের করে দিয়েছে বা তুমি ভারত থেকে রাগ করে চলে এসছো, কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে একটু পরে আলোচনা করব। তবে শোনো বাবা, আমরা কিন্তু ওইটার দিকে তাকিয়ে নেই, আমরা কিন্তু সময় মতো তোমাকে জিজ্ঞেস করব, তুমি যেই ঘৃণা ভরে শেখ হাসিনাকে দিল্লি দাসী বলতা, এই কথাটার জবাব তোমাকে দিতে হবে। কিভাবে শেখ হাসিনা দিল্লি দাসী হলো? হ্যাঁ, শেখ হাসিনা ভারতের কাছে কোনো কিছু বিক্রি না করে দিল্লি দাসী হলো, আর ইউনুস দেশটাকে বিক্রি করে দেওয়ার পরেও ইউনুস কারো দাস না, সেটা তো বলো না। তোমার থেকে আমরা উত্তর নিব। উত্তর যদি তুমি দিতে না পারো, আমরা কিন্তু তোমাকে কঠোর সাজা দিব। এই যে দিল্লি তোমাকে ফিরিয়ে দিচ্ছে, কোন দেশ কি করছে, সেগুলা এখানে কোনো আমাদের আমাদের তখনকার সিদ্ধান্তে কিন্তু কোনো ধরনের প্রভাব ফেলবে না। জাহেদ তারেক রহমান কেন জাহেদকে উপদেষ্টা বানালেন, এটা আমার মাথায় ঢোকে না আসলে। আমি দেখুন, আমি বারবার বলছি, আমি বিএনপির যদি কেউ এটা শুনে থাকেন, আমি আপনাদের একজন রাজনৈতিক সমালোচক বড়জোর তারেক রহমানের সরকারের, এবং সেটা শালীনতার মধ্যে, আমি কোনো অশালীনতার মধ্যে বিএনপির সমালোচনা করি না। বরঞ্চ আমি চেষ্টা করি বিএনপিকে কোন কথাগুলো বললে তারা যদি সেগুলা শুনে বিএনপির ভালো হবে, এগুলো আমি বলার চেষ্টা করি। আপনারা আমার এই সততাটা, বিএনপির বন্ধুরা যদি কেউ থাকেন, আমাকে গালি না দিয়ে আমার এই যে ঐকান্তিক একটা ইচ্ছা আপনাদের প্রতি, আপনাদের ভালো চাই, সেটার একটু মূল্য দেওয়ার চেষ্টা করবেন, এই আবেদনটুকু রাখলাম। দিবেন কি দিবেন না সেটা আপনাদের বিষয়। তারেক রহমান জাহিদুর রহমানকে উপদেষ্টা করা, এটা কিন্তু তারেক রহমানের একেবারে পরিপূর্ণ একটা ভুল সিদ্ধান্ত। অবশ্য আমি একটা ভিডিওতে শুনছিলাম গোলাম মাওলা রনির, গোলাম মাওলা রনি তো উনি তো অনেক খবর রাখেন বাংলাদেশের রাজনীতির, উনি যেটা বলেছেন সেটার অর্থ দাঁড়ায় যে তারেক রহমান জাহিদুর রহমানকে উপদেষ্টা করেছে সিম্পলি রুমিন ফারহানাকে অপমান করার জন্য। যেটা বুঝাতে চেয়েছেন সেটা হলো রুমিন ফারহানা আর জাহিদুর রহমানের মধ্যে প্রেম ছিল, পরে প্রেম ভেঙে গিয়েছে, এবং রুমিন ফারহানা যেহেতু তারেক রহমানের কথা না শুনে নির্বাচন করেছেন, সেই জন্য রুমিন ফারহানার উপর প্রতিশোধ হিসাবে তারেক রহমান জাহেদকে উপদেষ্টা করেছে। ঘটনাটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে, কারণ হলো রুমিন ফারহানা আর জাহেদকে নিয়ে এরা অনেক কুৎসা রটনা করেছিল, বিশেষ করে শীর্ষ জঙ্গিদের একজন ইলিয়াস কিন্তু অনেক ধরনের আপনার অশালীন অসভ্য তাদের ছবি টবি দিয়েও সে ফেসবুক পোস্ট ভিডিও এগুলো আপনারা জানেন। কিন্তু তারেক রহমান রুমিন ফারহানাকে শিক্ষা দেওয়ার জন্য জাহেদকে উপদেষ্টা করেছেন, এটা আমি বিশ্বাস করেছি। হয় কি, কোনো একটা কথা শুনলে সহসা বিশ্বাস হয়ে যায় না, ওই রকম বিশ্বাস হয়েছে। এর বাইরে আমি জানি না, আমি সঠিকও হতে পারি ব্যাঠিকও হতে পারি, কিন্তু এছাড়া আসলে জাহেদকে উপদেষ্টা করার কারণটা কি থাকতে পারে। আর তারেক রহমানের জন্য এটা বলবো যে আপনি যদি ওই দৃষ্টিভঙ্গি থেকে জাহেদকে উপদেষ্টা করেন, তাহলে তো আপনি 2 গুণ ভুল করেছেন। তবে এটা আমরা জানি অভিজ্ঞতা থেকে যে আমাদের না পৃথিবীতে অনেক জায়গায় সরকার প্রধানরা এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন। হ্যাঁ, ঝিকে মেরে মানে বউকে মেরে ঝিকে শেখানো, এই ধরনের কাজকর্ম কিন্তু তারা করে থাকে, যেটা চরম একটা অপরিণামদর্শী সিদ্ধান্ত। এবং মানুষ তাদের উপর যে ধরনের রেসপন্সিবিলিটিটা দেয়, তারেক রহমান তো আর কোনো ভালো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেননি। তিনি যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন, ওটা হলো বাংলাদেশের ইতিহাসে 2য় খারাপ নির্বাচন। আর একটা ছিল 15ই ফেব্রুয়ারির নির্বাচন। এর আগের একটা ভিডিওতে আমি বোধহয় 25শে ফেব্রুয়ারি বা কিছু একটা বলেছিলাম। দেখুন, তারিখ ভুল হয়, স্লিপ অফ টাং হয়, এগুলো নিয়ে আপনারা বেশি প্যাচ ধরবেন না। আর আমি তো আসলে ভালো করে কথা বলতে পারি না, এই যোগ্যতা তো আমার নাই। জাহেদের মতো যোগ্যতা, পিনাকির মতো যোগ্যতা, বা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে যারা সুন্দর কথা বলেন তাদের যোগ্যতা আমার নাই। আমি যেটার জন্য কথা বলি সেটা হলো আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে মানুষের, মুক্তিযুদ্ধের পক্ষের যারাই কথা বলবেন, যারা ইন্টেলেকচুয়াল হবেন, যারা আগামী দিনে মন্ত্রী হবেন, যারা দেশটাকে মুক্তিযুদ্ধের পক্ষে শাসন করবেন কিংবা সেবা করবেন, তারা কোন ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করবেন, তাদের মুখের ভাষাটা কি হবে, তারা কি ধরনের আর্গুমেন্ট দিবেন, এই যুক্তিগুলো আমি শেখানোর চেষ্টা করি।
আপনারা আমার কথাগুলো নিয়ে যান, তারপর সেখান থেকে যতটুকু আপনার স্লিপ অফ টাং আছে, যতটুকু মনে করেন যে তোতলামি আছে, যতটুকু আপনার কাছে অসুন্দর মনে হয়, আমি হাসি একটু বেশি, আমার হাসি পায়, কারণ হলো যে এই কাজটা করলে আমার হাসি পায়, কারণ এই কাজ আমি তো লেখক হিসাবে গড়ে উঠি, লেখকই আসি, লিখি, প্রকাশ করি না, কারণ আমার লেখাপড়ার লোক নাই, আমি একজন লেখক। ফলে এই বক্তৃতাটা আমি কিন্তু দিতে এসেছি সলিমুল্লাহ খান পিনাকি এদের উপর রাগ করে, যে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের একটা শক্তি সরকারকে শুধু মিথ্যা প্রপাগান্ডা দিয়ে ফেলে দিয়েছে 2024 সালের জুলাই মাসে, একেবারে পরিপূর্ণ মিথ্যা প্রপাগান্ডা দিয়ে, এবং আমরা আমাদের সরকারকেও কিন্তু এই প্রপাগান্ডাগুলোর জবাব দেয় নাই, এবং জবাব দেওয়ার ভাষাও তাদের ছিল না, আর যেই ভাষায় জবাব দেয় সেগুলা আপনার কার্যকর হয় না। আমি একটা কার্যকর ভাষা আবিষ্কার করার জন্য কিন্তু কথা বলি, কিন্তু পরিবেশনাটা আপনারা করবেন। যাই হোক, আবার জাহেদের কথায় ফিরে আসি। জাহেদকে যদি তারেক রহমান রুমিন ফারহানাকে শিক্ষা দেওয়ার জন্য নিয়োগ দেন, তাহলে তারেক রহমান এখানে দ্বিগুণ ইরেসপন্সিবিলিটি করেছেন। এমনিতে তারেক জাহেদ যে ধরনের ঘৃণা ছড়াতো ইউটিউবে, সেটার জন্যই কিন্তু সে অযোগ্য হয়ে যায় একটা সরকারি কাজে। কিন্তু যদি সেটা আবার যদি হয় যে অন্য একজন আরো বলিষ্ঠ এবং আরো দক্ষ রাজনীতিবিদকে অপমানিত করার জন্য করা, সেটা কিন্তু অন্তত রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এটা একেবারে অমার্জনীয় একটা, আমি বলবো যে ইরেসপন্সিবিলিটি, অমার্জনীয়, সম্পূর্ণ অমার্জনীয়। রাষ্ট্র আপনি চালাচ্ছেন 20 কোটি মানুষের হয়ে, যদিও তারেক রহমান 20 কোটি মানুষের হয়ে রাষ্ট্র চালাচ্ছে না। তারেক রহমান এসে ক্ষমতায় কতজন, তাদের পক্ষের যে কয়জন আছে 24-এর জঙ্গি কোয়ালিশনের প্রধান হয়ে উনি ক্ষমতায় এসছেন, কিন্তু সেটা অন্য জিনিস। কিন্তু যখন একজন কেউ রাষ্ট্রের ক্ষমতা হাতে নেয়, তাকে কিন্তু সেই রাষ্ট্রের সব জনগণের পক্ষ থেকে নিতে হয়। সেই জন্যই তো যখন তারা শপথ গ্রহণ করে, বলা হয় না যে আপনি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। এগুলো কিন্তু এই যে বিরাগের বশবর্তী হয়ে জাহেদকে যদি উনি করে থাকেন, জানি না, বাট ব্যাখ্যাটা দেওয়া প্রয়োজন ছিল, কারণ জাহেদের মতো একটা একটা অত্যন্ত ক্ষতিকারক ছেলেকে, মানে যে আসলে সরকারের কিছুই সে অ্যাড করতে পারবে না, পারে যে নাই, এটা তো আমরা দেখছি। এখন তো সরকারের একেবারে অঘোষিত বা ঘোষিত মুখপাত্র কিন্তু জাহেদুর রহমান। ও যে বিষাক্ত ভিডিও গুলা করত, সেগুলো যে পরিমাণ ইম্প্যাক্টফুল ছিল, তারেক রহমান সরকারের বক্তব্য বিবৃতি কি সে সেই দক্ষতার সাথে দেশের সামনে তুলে ধরতে পারছে? হ্যাঁ, আপনি বলবেন যে আসলে তারেক রহমানের পক্ষে তো তুলে ধরার কিছু নাই, না থাকলেও কিন্তু যে সেই কাজ করে তার যদি দক্ষতা থাকে তার কিন্তু পারার কথা। আমরা দেখছি যে জাহেদ কিন্তু সেটা করতে পারছে না। আমি আশা করব দিল্লিতে এইভাবে অপমানিত হওয়ার পর তারেক রহমান জাহেদকে, হ্যাঁ, জাহেদের প্রতি যদি ওনার কৃতজ্ঞতা থাকে, জাহেদকে যদি উনি মনে করেন যে ছেলেটা ওনাকে ক্ষমতায় এনেছে, কারণ জাহেদের লেকচারগুলো ভিডিওগুলো অনেক ইম্প্যাক্টফুল ছিল, জঙ্গিদের অনুপ্রাণিত করেছে, টাকা দেন তাকে, তাকে পেছনে বসিয়ে রাখেন। তাকে যদি জ্ঞানী মনে করেন, হ্যাঁ, তাকে আপনি অন্য কোনো একটা কাজ দেন, তাকে আপনি আপনার মুখপাত্র কেন করেছেন? আমি হলে অবশ্য কাজও দিতাম না, কারণ এই ধরনের যারা অযৌক্তিকভাবে ঘৃণা উৎপাদন করে তারা কিন্তু কাজে কখনো সফল হয় না। ফলে জাহেদ যে কখনো কোনো কাজে সফল হবে না, মানে ইতিবাচক কাজে, সেটা বলেই দেয়া যায়। ফলে এই ধরনের লোকজনকে আমি চাকর বাকরের বেশি ট্রিট করতে রাজি নেই। আমি যদি তারেক রহমানের জায়গায় থাকতাম, আমি নগদ টাকায় জাহেদকে শোধ করে দিতাম, বাবা জাহেদ তুমি এই উপকার করেছো, এত কোটি টাকা নাও। তারেক রহমানের তো এখন টাকার কোনো অভাব নেই। এইভাবে আসলে এই যারা সত্যিকারের ঘৃণা উৎপাদন করে তাদেরকে কিন্তু এই ধরনের এইভাবেই কিন্তু ট্রিট করতে হয়। তাদেরকে আপনার এটা কখনোই কোনো প্রজ্ঞার লক্ষণ নয় যে তাদেরকে আপনি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিবেন। দিলে যেটা হয়, তারেক রহমান আজকে একেবারে সরাসরি কিন্তু অপমানিত হয়েছেন। আমি একটা ফেসবুক পোস্টে পড়লাম যে জাহেদ নাকি পাকিস্তানি যে গোয়েন্দা সংস্থা আইএসআই এর সাথে অনেক বার্তা বিনিময় করেছে, টেক্সট টুক্সট করেছে, কি করেছে, এগুলো ইন্ডিয়ানরা জেনে ফেলেছে। এই জন্য নাকি তাকে বিমানবন্দরে কিছুটা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পরবর্তী খবর তো সব জায়গায় আছে, এখন জাহেদ নাকি শ্রীলঙ্কা হয়ে, চিন্তা করেন, হ্যাঁ, কত দূর দিয়ে তাকে আবার বাংলাদেশে ফিরে আসতে হচ্ছে, এবং বাংলাদেশে ফিরে এসে ছেলেটা কি বলবে? ও যেহেতু বাকপটু, ও যেহেতু গল্প বানাতে পারে, ও হয়তো কিছু একটা বলবে, কিন্তু এটা তারেক রহমানের সরকারের জন্য চরম একটা অপমান, এতটাই অপমান আমি ভাবতেই পারছি না। এবং এটা যখন প্রথম পোস্ট হিসাবে আমি ফেসবুকে দেখলাম, আমাদেরই খুব প্রিয় একজন খুবই খুবই ইফেক্টিভ সহকর্মী শাহিনারা সুলতানার ফেসবুক পোস্টে আমি প্রথমে এটা দেখলাম, দেখে আমি বিশ্বাসই করলাম না। আমি ভাবলাম যে সবাই হাসাহাসি করছে, কারণ বাংলাদেশের জঙ্গি মৌলবাদীরা এই আমাদের সাবেক আইজিপি বেনজিরের দুবাইতে
কোনো একটা বিষয়ে ওনাকে আটক করেছে, সেটা নিয়ে তারা এতই উৎফুল্ল যে তার জবাব দিতে গিয়ে বোধহয় জাহেদকে নিয়ে এই ধরনের একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে। পরে আমি তাজ্জব এগুলো দেখলাম যে খবরটা সত্য, প্রথম আলো খবর করেছে এবং আরো যে যারা যারা অনেকে এটা খবর করেছে, দেখে তো আমি অবাক হয়ে গেলাম। সাধারণত জাহেদ, তার আগে এই কথাটা বলে নিই, জাহেদ যে পরিমাণ হিন্দু ঘৃণা, হিন্দুটা সে সরাসরি বলতো না, মানে ভারত ঘৃণা সে বাংলাদেশে ছড়িয়েছে, বিশেষ করে শেখ হাসিনার সাথে বেয়াদবি করে বলবো, মানে কটূক্তির প্রশ্নই না, মানে এত বিষ ছড়াতো, এটাকে কটূক্তির পর্যায়ে কিন্তু রাখা যায় না। সম্পূর্ণ বিষ, গ্যালনে গ্যালনে মনে মনে বিষ তৈরি করেছিল এই জাহেদ, এবং সেটা করেছিল ভারতকে সরাসরি জড়িয়ে, ভারতকে রাষ্ট্র হিসাবে ভারতকে অপমানিত করে, ভারত সম্পর্কে অশ্লীল উচ্চারটনা করে করেছিল। আমি জানি না ভারতেও তো শুনি যে আছে, গোয়েন্দা সংস্থা আছে, তাদের যে হাই কমিশনটা বাংলাদেশে আছে এটা রিলেটিভলি বড়, বাট ভারতের হাই কমিশনার হিসাবে এটা খুব একটা বড় না, ভারতের অন্যান্য অফিসগুলো আরো অনেক বড়। আমাদের দিল্লিতে আমাদের যে হাই কমিশন আছে, এটা তো আমার কাছে মনে হয় যে ভারতের বাংলাদেশে যে হাই কমিশন আছে তার চেয়ে বড় আমাদেরটা। যাই হোক, তারপরেও ভারতের তো লোকজন আছে, তারা কি এগুলো খেয়াল করেছে কি করে নাই আমি জানি না। ফলে আমি ফেসবুকে যেটা পড়লাম যে নিরাপত্তা সংক্রান্ত কারণে হয়তো জাহেদকে তারা জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল, এবং ওই ফেসবুক পোস্টে বলল যে সে জিজ্ঞাসাবাদের উত্তর মানে দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করে নাই বা দিতে চায় নাই, দ্রুত সে ফেরত চলে আসতে চেয়েছে, যেটা বিশ্বাসযোগ্য। এই ধরনের জিজ্ঞাসাবাদ আর সত্যি সত্যি যদি আইএসআই এর সাথে তার বার্তা বিনিময় হয়ে থাকে, যেটা ভারতের জন্য ক্ষতিকর, এরকম কিছু হলে তো জিজ্ঞাসাবাদটা একটু বেশি হবে। এটা কে ফেস করতে চায়? ও নাকি নিজে রেগে টেগে চলে এসে মানে বের হয়ে গেছে ওই দেশ থেকে, এরকম ফেসবুকে শুনলাম, এবং সবগুলা কিন্তু বিশ্বাসযোগ্য। ভবিষ্যতে অবশ্যই আমরা জানতে পারবো কি হয়েছে না হয়েছে। জাহেদকে যে বের করে দিল, যে কারণেই দিক, নিরাপত্তা জনিত কারণ, এটাই আমি বিশ্বাস করছি, ধরে নিচ্ছি সেটা সত্য। এইটা কিন্তু তারেক রহমানের সরকারের জন্য একেবারে চরম একটা অপমান। এত অপমান বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে আর কোনো সরকারকে কিন্তু আমি করতে দেখিনি। হ্যাঁ, আওয়ামী লীগ সরকারের আমলে একটা এমপি কুয়েতে গ্রেফতার হয়েছিল, এরকম অনেক কিছু আছে, কিন্তু সরাসরি বাংলাদেশের সরকারকে আগে কিন্তু কখনো এই ধরনের অপমানিত হতে আমি অন্তত দেখেছি বলে আমার মনে হয় না। তো জাহেদুর রহমান যেমন ধরেন, এইখানে অপমানটা কি রকম, আপনি একটা দেশের বিরুদ্ধে ঘৃণা ছড়ান, এমনকি আপনি সেই দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারেন, কিন্তু আপনি যদি জাহেদ এখন যে পরিমাণ মানে প্রতিমন্ত্রী হিসাবে সে বা প্রতিমন্ত্রীর মর্যাদায় সে সরকারের দায়িত্বে আছে, এই ধরনের দায়িত্বে থাকার পর কিন্তু, অর্থাৎ সরকারি দায়িত্বগুলোতে থাকার পর কিন্তু সাধারণত ভিন্ন দেশের সরকারগুলো কিন্তু ওই সময়টা আর কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে না বা আটকায় না। এটা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। যেমন ধরেন, আপনার যদি বাংলাদেশের আপনি একজন ডিপ্লোম্যাট হন, আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার দরখাস্ত করেন, এটা আমার ক্ষেত্রে হয়েছিল কারণ আমি আলজেরিয়া সফর করেছিলাম। আপনি যদি ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারীও হন, কিন্তু আপনি যদি পাকিস্তান, আলজেরিয়া, তাদের কিছু কিছু দেশ আছে, এই দেশগুলো সফর করেন, আপনাকে কিন্তু 5 বছরের জন্য তারা মানে ওই যেই পাকিস্তান সফর 5 বছর শেষ না হলে আপনাকে কিন্তু তদন্ত করা ছাড়া আপনাকে ভিসা দিবে না, এমনকি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হলেও। কিন্তু আপনি যদি যেমন আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে যদি আপনি ট্রান্সফার হয়ে যান, সেখানে বদলি হলে কিন্তু আপনার উপর ওই নিয়মটা ওরা ফলো করবে না, ভিসা দেবে না। ভিসাটা যদি আপনার ভ্রমণ বা অন্য কোনো কারণে হয়, এমনকি সরকারি দায়িত্ব হয়, কিন্তু দূতাবাসে কাজ করতে গেলে কিন্তু তারা ওই নিয়মটা ফলো করবে না, আপনাকে ভিসা দিয়ে দিবে। ফলে জাহিদকে আটকানোটা আমার কাছে খুব অবাক মনে হয়েছে। তার মানে জাহিদ সত্যি সত্যি কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত। কারণ আমরা দেখেছি যে 5 আগস্ট 2024 জঙ্গি উত্থানে ভারত নিরপেক্ষ ভূমিকা পালন করেছে, কিংবা শেখ হাসিনা সরকারের পড়ে যাওয়ার, আমি বিষয়টাকে নিরপেক্ষ বলতে পারি, কিংবা এটা বলতে পারি যে ভারত যে কোনো কারণেই হোক, মার্কিন যুক্তরাষ্ট্র এদের সাথে এক ধরনের অ্যালাইনমেন্ট ছিল। আমি অবশ্য জানি না সত্যটা কি, এইটা আবার আমাদের বিখ্যাত এক সাংবাদিক, ভারতীয় সাংবাদিক চন্দন নন্দী বলেন। চন্দন নন্দী তো আবার অনেক খবর টবর রাখেন। উনি এক সময় জামাতের পক্ষে যা লিখতেন, জামাতের পক্ষে যেত, তখন জামাত ওনাকে একেবারে পূজা করতো, এখন জামাতের বিপক্ষে যায়, এখন দেখি জামাত ওনাকে গালি দেয়। বাট চন্দন নন্দী, যেটা আমি বলতে পারি, ওনার সাথে আমার একবার কথা হয়েছে, চন্দন নন্দী এবং অনেকেরই কিন্তু বাংলাদেশ সম্পর্কে তাদের একটা টান আছে। টানটা কি জানেন? এই চন্দন নন্দী কিন্তু বাংলাদেশের সন্তান, ওনারা বাংলাদেশে ছিল। আমরা যে বাংলাদেশ থেকে
হিন্দুদের বিতাড়িত করেছি, ওই বিতাড়নের একটা এই প্রক্রিয়ার মধ্যে কিন্তু চন্দন নন্দীরা আজকে নিজের দেশ ছাড়া তারা ভারতে গিয়ে তারা তাদের তাদের জীবন গড়েছেন। কিন্তু বাংলাদেশের প্রতি ওনার টানটা কিন্তু আছে, এবং তার কথাবার্তাও এখনো বাংলাদেশে এই পরিমাণ সে এটা হয়। কিন্তু আপনি যদি আপনার দেশ থেকে কাউকে বের করে দেন, হ্যাঁ একটা হয় যে বেশিরভাগই কিন্তু প্রতিশোধ হিসাবে নেয় এবং ক্ষতি করতে চায়, কিন্তু চন্দন নন্দীর ওই বাংলাদেশের প্রতি ভালোবাসাটা কিন্তু আমি দেখেছিলাম। এই চন্দন নন্দীর কথা হলো যে উনি মনে করেন যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের অ্যালাইনমেন্ট ছিল 24-এর জঙ্গি উত্থানের ফেভারে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো অল্প স্বল্প কারণে কিন্তু জাহেদকে দিল্লিতে আটকানো হয় নাই, এটা কোনো প্রশ্নই আসে না। আর ভারত তো অনেক সহনশীল, এবং তারেক রহমান সরকারকে, বিশেষ করে তারেক রহমানকে ব্যক্তিগতভাবে যেইভাবে ভারত ইনগ্রেশিয়েটিং করেছে, ইনগ্রেশিয়েটিং শব্দটার আসলে বাংলা আমার এই মুহূর্তে মনেও পড়ছে না, কেউ দেখে নিয়েন। বিশেষ করে যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফনের সময় যেভাবে আসলেন, যেই চিঠি নিয়ে আসলেন, সেই চিঠিতে তারা আমি বলবো যে আমি বললে আবার অনেকে রাগ করেন, আমি বলবো যে ওনারা বাহুল্য কথা বলেছেন, যে মানে তারেক রহমান, বিএনপি, তারা যে বাংলাদেশে ভারত ঘৃণার সবচেয়ে বড় স্তম্ভ, এইটাকে পুরোপুরি অস্বীকার করে কিন্তু ভারতের সরকার, নরেন্দ্র মোদী সাহেব ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে পত্র লিখেছেন। সেই পত্র আবার আমরা পড়েছি, এটা অনলাইনে ছাপিয়ে দিয়েছে ভারতের হাই কমিশনার, অর্থাৎ ঢাকাতে ভারতের যে হাই কমিশন আছে তারাই। সুতরাং ওগুলো থেকে আমরা দেখেছি যে যেভাবে ইনগ্রেশিয়েটিং করেছিলেন ভারত সরকার তারেক রহমানকে, তারপরে জাহেদের মতো এত বড় হোমরাকে কোনো তাকে বরঞ্চ কোনোভাবেই দিল্লিতে আটকানোর কথা না। আমি নিশ্চিত ভারতে আমাদের তো বলি না, আমি মোটেই না, মানে ডাকাত ইউনুস ভারতে যে হাই কমিশনার নিয়োগ দিয়েছিল রিয়াজ হামিদুল্লাহ, আমি নিশ্চিত রিয়াজ কিন্তু ওই এয়ারপোর্টে অপেক্ষা করতেছিল জাহেদকে গ্রহণ করার জন্য। বোঝেন জিনিসটা, রাষ্ট্রদূত গিয়ে বসে আছে একজন অতিথিকে গ্রহণ করার জন্য। তার মানে রাষ্ট্রদূত যখন থাকে, দূতাবাসের অন্যান্য সবাই কিন্তু জাহেদের জন্য একেবারে আরামদায়ক করার জন্য, সবার আগে পাসপোর্টে সিল পড়ে যাওয়ার জন্য, ইত্যাদির জন্য একেবারে ব্যাগ ট্যাগ টেনে আনার জন্য সবাই প্রস্তুত। এমন অবস্থায় তো সে একেবারে মানে ফুলসেরাত পার হওয়ার মতো, মানে একজন ইমানদার বান্দার ফুলসেরাত পার হওয়ার মতো, ফুলের মতো উড়ে উড়ে কিন্তু তার দিল্লিতে ঢুকে যাওয়ার কথা ছিল। সেই জায়গায় আটকানো কিন্তু একটা সিগনিফিক্যান্ট। তার মানে হলো জাহেদ বড় সড় অপরাধের সাথে জড়িত হয়ে গেছে। সেই অপরাধ আমি মনে করি না, ভারতের প্রতি আমরা যে ধরনের ভারত ঘৃণা ছড়াই, ভারত তো এটাকে পাত্তাই দেয় না, কারণ এটা পাত্তা দিয়েছে এমন কোনো প্রমাণ আমি কিন্তু দেখি না। এই যে যত ঘৃণা ছড়ানো হচ্ছে, পিনাকি, জাহেদ, এগুলা কি আসলে কোনো দেখেছে? ভারতের ইয়েটাও তো পুড়ে দিয়েছিল, যে ইন্ডিয়ান কালচারাল সেন্টার, এটাও আমি অনেক পরে বুঝতে পেরেছি। ভারত আসলে এগুলোকে কিছু মনে করে না। ভারত এখনো বাংলাদেশকে আসলে তারা খুবই স্নেহের চোখে দেখে। জঙ্গিদের কি কারণে জানি তারেক রহমানকে তারা অনেক ইনগ্রেশিয়েটিং করেছে। তো এই অবস্থায় জাহেদকে আটকানো এটা কিন্তু ছোটখাটো বিষয় না। অর্থাৎ জাহেদ কিন্তু মার্কা মারা একটা লোক, এবং সেটা সে ওই যে শেখ হাসিনাকে যে গালি দেওয়ার জন্য যে ভারত ঘৃণা ছড়াতো, সেটাই এত ছোট কারণে ভারত কিন্তু তাকে আটকায়নি। কারণটা অবশ্যই কিন্তু এর চেয়ে বড়। আমরা ভবিষ্যতে দেখবো আসলে সত্যিকারের কারণটা কি ছিল। আপাতত তারেক রহমান সরকারকে, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমার একটা পরামর্শ থাকবে, আপনি যদি মিনিমাম আপনি যদি রেসপন্সিবল একজন প্রধানমন্ত্রী হতে চান, তাহলে অবিলম্বে জাহেদকে আপনি আপনার সরকার থেকে বাতিল করে দিন। আর তো কাউকে নেন নাই, মানে আপনি সরকারে আর যাদের নিয়েছেন তাদের কিন্তু কারো কিন্তু জাহেদের মতো এরকম বিষ ছড়ানোর ব্যাগেজ নাই। এমন নয় যে মানে জাহেদের চেয়েও বেশি জাহেদের চেয়েও বেশি ঘৃণা করে ভারতকে, আওয়ামী লীগকে, মুক্তিযুদ্ধকে, এমন নিয়েছেন, কিন্তু প্রকাশ্যে এমন ঘৃণা প্রচারকারী তো আর কাউকে নেন নাই। তো আমার মনে হয় ওকে বাদ দিয়ে ওকে টাকা পয়সা দিয়ে দেন যদি মনে করেন যে আপনার উপকার করেছে। কিন্তু এই ধরনের গুলো যত আপনার সরকারে থাকবে, আপনি তো এমনিতেই বিপদগ্রস্ত নানান দিক থেকে, আপনাকে কিন্তু এরা অনেক বেশি বিপদগ্রস্ত করবে। আর জাহেদকে তো আমরা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ক্ষমতায় আসলে, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যার সাথে যেসব বেয়াদবি করেছে ওগুলোর জন্য কিন্তু ওকে বিচারের সম্মুখীন করব। বিচারে যদি জাহেদ প্রমাণ করতে পারে যে ও যা বলেছে সেগুলো সঠিক, মাপ পাবে, না হলে কঠোর সাজা হবে। তবে জাহেদের ব্যাপারে শেষ কথা একটা না বলে পারছি না, সেটা হলো দেখেন জাহেদ কিন্তু আবার জঙ্গি না, জাহেদ হলো নাস্তিক।
জাহেদ নাস্তিক কিভাবে জানি, এটাও আবার ইলিয়াস প্রচার করেছে, আরো কিছু কিছু দেখেছি, তা আমার বিশ্বাস হয়েছে যে জাহেদ একজন নাস্তিক। নাস্তিকরাও যে কত বেশি ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ছড়াতে পারে আমরা কিন্তু 2024-এর জঙ্গি উত্থানের পর দেখেছি। আমরা ফরহাদ মজারকে দেখেছি, আমরা নুরুল কবিরকে দেখেছি, আমরা জাহেদকেও দেখেছি। এক সময় আমাদের ধারণা ছিল যে বাংলাদেশের নাস্তিকরা অন্তত এই ধরনের ঘৃণা ছড়ায় না, কিন্তু আমরা দেখলাম যে এই ভারত ঘৃণা ছড়ানোর ক্ষেত্রে আস্তিক নাস্তিক বাম ডান সব জড়িত। আর এর মূল নিহিত রয়েছে বাংলাদেশে 1971 সালে মুক্তিযুদ্ধের পরাজয়, এবং আরো পেছনে গেলে আমি দেখি 1947 সালের দেশভাগ। সবাইকে